মানে এই রকমভাবে গোটা সমাজটাকে পরিকল্পিত করে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যে সর্বনাশ করতে পারেন, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের একটি অন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজকের এত দুর্নীতি করেছেন, সেই দুর্নীতিটাকে এরা সামাজিকীকরণ করছেন এবং দুর্নীতির পক্ষে সওয়ালও করছেন। এই রকম দুর্নীতির পক্ষে সওয়াল কোনো সুস্থ মানুষ করতে পারেন তা আমার জানা ছিল। এই রাজ্যের পুলিশ প্রশাসন ব্যবহৃত হচ্ছেন। যারা পুলিশে কাজ করেন তাদের আমি বারবার অনুরোধ করি যে আপনারা আইনের কাছে দায়বদ্ধ, কোনো নেতা মন্ত্রীর কাছে না। মৃতদেহ রাজনীতি চিরকালই মমতা করেন। ওর উত্থানটাই তো ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে। মৃতদেহের উল্লাসের ওপর দাঁড়িয়ে ওর জন্ম, রাজনৈতিক জন্ম। তাহলে এই সরকার এই গ্যারেন্টিও দিতে পারছেন না যে নতুন পরীক্ষা হবে দুর্নীতি মুক্ত। মানুষের মনে প্রশ্ন উঠছে কেন? 34 বছর একটা সরকার ছিল, সেখানে তো এই প্রশ্ন ওঠেনি। একেবারেই গতকাল আরএনটিগড়ের যে চিত্র আমরা দেখতে পেলাম, চাকরিহারা যারা একেবারে 26,000 চাকরি গেছে, তাদের মধ্যে একজন সুবল সরেন, তার ইতিমধ্যেই মানসিক চাপ নিতে না পেরে তিনি মারা গেছেন। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। সমাজের প্রান্তিক সমাজ থেকে উঠে আসা একটা মানুষ, যে বামফ্রন্ট আমলে নিখরচায় লেখাপড়া শিখতে পেরেছিল, শিখে সে যোগ্যতা অর্জন করে শিক্ষকতার জন্য নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু এই সরকারটা এমন দুর্নীতিগ্রস্ত সরকার যে তাদের এই দুর্নীতির ফলে এ বেচারা চাকরি গেছে। এবং তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী এদের বিভিন্নভাবে বিপথে পরিচালিত করেছে, প্ররোচিত করেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পয়সা দিয়ে লোক ভাড়া করে নিয়ে গিয়ে বলার চেষ্টা করেছে যে সুপ্রিম কোর্টের রায় মানি না, মানব না। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা প্রকাশ করে দিলে পরে এরা হয়তো খানিকটা সুবিধাও পেতে পারত, সেই লিস্টটাও প্রকাশ করছেন না। কেন? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন ওদের টাকা পয়সা দিয়ে তারা ওদের পিঠে চামড়া তুলে দেবে মেরে, সেই জন্য তাদের লিস্টটাও তারা প্রকাশ করেননি। স্বভাবতই একজন মানুষ ওই প্রান্তিক সীমা থেকে উঠে এসছেন, সে তো জীবনের নিরাপত্তাহীনতায় কষ্ট পাবেই, এবং সে কষ্ট পেতে পেতে আজকে মৃত্যুর মুখে ঢলে পড়ল। এর সম্পূর্ণ দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পরিকল্পিত দুর্নীতিরই এটা হচ্ছে অন্যতম একটি কারণ। এবং এইরকম বহু সমাজের প্রান্তিক স্তরের মানুষ যারা লেখাপড়া শিখে এগিয়ে আসছিলেন তাদের সর্বনাশ করার জন্য উনি মুখিয়ে আছেন। আর সাধারণ মানুষকে তিনি বিভ্রান্ত করবার জন্য পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছেন। পাড়ায় সমাধান মানে হচ্ছে পাড়ায় এখন মদ বিক্রির প্রয়াস। কেন? ওইটাই হচ্ছে তার একমাত্র অর্থ উপার্জনের জায়গা। সব কারখানা তুলে দিয়েছেন, লোপাট করে দিয়েছেন। আর বৃহত্তর সমাজকে তিনি এইরকম নেশাগ্রস্ত করে রাখবার জন্য নাটক, নাচ, গান, উৎসব, পুজো, আজকে দুর্গা পুজো, কালকে শীতলা পুজো, তারপরের দিন ঘেটু পুজো, তারপরে যে ইতু পুজো, জগন্নাথ মন্দির, তারপরে কি দুর্গা কি সব, মানে এই রকমভাবে গোটা সমাজটাকে পরিকল্পিত করে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যে সর্বনাশ করতে পারেন, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের একটি অন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তো এটাও বলা হচ্ছে যে মারা গেছে, সেখানে আমাদের কি দোষ? যারা দুর্নীতি করে না, তারা সবসময় মনে করে তার দুর্নীতি করাটাই উপজীব্য। সে দুর্নীতির কারণে লোকটি মারা গিয়েছে, এখন তাদের কি দোষ? তাদের তো টাকা পয়সা খাওয়া হয়ে গেছে। ইলেকট্রাল বন্ডের কত বেআইনি টাকা তারা পেয়েছেন ব্যবসায়ীদের সুবিধে করে দিয়ে। একবারও কি বলেছেন যে ইলেকট্রাল বন্ডের টাকাটা আমাদের কাছে এসছে, আমরা সেই টাকাটা দিয়ে পরিবারটাকে রক্ষা করব? একটা দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের মতো একটা উচ্চ কৃষ্টিসম্পন্ন রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অন্যতম ক্ষেত্রভূমি ছিল, যেখানে বিরোধী মতামতটা তারা পরস্পরের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা করলেও তারা কিন্তু সেটা সামাজিক সম্পর্কে পরিবর্তন করেনি। আজকের এত দুর্নীতি করেছেন, সেই দুর্নীতিটাকে এরা সামাজিকীকরণ করছেন এবং দুর্নীতির পক্ষে সওয়ালও করছেন। এই রকম দুর্নীতির পক্ষে সওয়াল কোনো সুস্থ মানুষ করতে পারেন তা আমার জানা ছিল না।
কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে তাদের পরিবারকে না জানিয়েই তার যে মৃতদেহ সেটা নাকি পুলিশের পক্ষ থেকে নিয়ে এটা তো যাওয়া হয়েছিল। দুর্নীতি, সেই আরজি করের মতন ঘটনা আবার এটাও দুর্নীতি। সাক্ষ্য লোপাট করা, যেখানে আইন প্রশাসন পুলিশ দপ্তর তৈরি করেছেন যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, অপরাধ করলে পরে অপরাধীকে চিহ্নিত করা যায়, তদন্ত করে তথ্য সংগ্রহ করে তাকে সাজা দেওয়া যায়। সেক্ষেত্রে এই রাজ্যের পুলিশকে মমতা ক্ষমতায় আসার পর তাদের ব্যবহার করা হচ্ছে সাক্ষ্য লোপাটের জন্যে। কী এমন পড়েছিল যে গোপন করে ওই শরীরটাকে তারা মৃতদেহটাকে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন? কেন মৃতদেহটা ওর পরিবারের ও বন্ধুবান্ধব সহকর্মীদের সামনে হাজির করা হবে না? কেন? একটিমাত্র লক্ষ্য হচ্ছে তথ্য গোপন করো, সাক্ষ্য লোপাট করে দাও, যাতে পরবর্তীকালে তদন্ত করে কোনো সত্য সামনে না আসে। ঠিক যেমনটি হয়েছিল আরজি করে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সিঙ্গুরে। এ রাজ্যের পুলিশ প্রশাসন ব্যবহৃত হচ্ছেন। যারা পুলিশে কাজ করেন তাদের আমি বারবার অনুরোধ করি যে আপনারা আইনের কাছে দায়বদ্ধ, কোনো নেতা মন্ত্রীর কাছে না। আইন মেনে কাজ করুন। এই যে আইন মেনে আপনারা কাজ করছেন না, তার জন্য আজকে আপনাদের পরিবারের লোকজন অসম্মানিত হচ্ছেন, আর তাদের সম্মান বাঁচাবার জন্য এসে প্রেস কনফারেন্স করতে হচ্ছে। এটা বুঝুন যে আপনি সরকারের কর্মচারী, আপনি সরকারের কাছে দায়বদ্ধ। সরকার মানে হচ্ছে জনগণ। সরকার মানে মমতার মতো দুর্নীতিগ্রস্ত একজন রাজনৈতিক নেত্রী নন। এই বোধটা নিয়ে আপনারা কাজ করুন, তবেই আপনাদের পরিবারের সম্মান বাড়বে। স্যার, এই যে আপনি যে বললেন সহকর্মী বন্ধু বান্ধব যারা একেবারে, তাকেও আমরা রাজপথে লড়তে দেখেছিলাম সুবল শরণকে, কিন্তু তার যারা সহকর্মী, তারা যার সাথে তারা রাজপথে লড়েছিলেন, তারা একেবারে সেই বডি নিয়ে প্রসেশন করার কথা ছিল এমনটা তারা বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছিলেন, এবং তাদেরকেও সেই বডির সামনে নিয়ে যেতে দেওয়া হয়নি, বরং তাদের মধ্যে কিছু জনকে আবার গ্রেপ্তার করা হয় সেখানে যাওয়ার জন্য। উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, সাক্ষ্য লোপাট করো। গ্রেফতার করা হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো প্রতিবার আবার হ্যাঁ, মৃতদেহ রাজনীতি চিরকালই মমতা করেন। ওর উত্থানটাই তো ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে। মৃতদেহের উল্লাসের ওপর দাঁড়িয়ে ওর জন্ম, রাজনৈতিক জন্ম। তো সে তাই করছে। কত রকমভাবে সাক্ষ্য লোপাট করা যায় এবং দ্রুত পৌঁছে যাবে ওর কর্মীরা বা উনি টাকা নিয়ে এই পরিবারটির কাছে, যাতে তারা প্রতিবাদের প্রতি আগ্রহী না হয়। এইরকম একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, চিন্তার দিক থেকে দুর্নীতিগ্রস্ত এমন একটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সমাহারের মধ্যে রাজনৈতিক দল হিসেবে দাবি করেন তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষ ইতিপূর্বে দেখেনি, আগামী দিনে দেখবে কিনা সন্দেহ আছে। কিন্তু পুলিশের ভূমিকায় তো বারংবার প্রশ্ন উঠছে, এই শিক্ষকরাই পেটে বুকে লাথি খেয়েছিল তাদের ন্যায্য অধিকার চাইতে গিয়ে। একই কথা তো বারবার বলতে হয় যে একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার তার দুর্নীতিমূলক কাজকর্মকে রক্ষা করার জন্য বিভিন্ন সরকারি প্রশাসনকে ব্যবহার করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে লেঠেল বাহিনী পুলিশ। কিন্তু যে প্রসঙ্গ উঠছে যে ডিএর জন্য আপনারা একেবারে আদালতে লড়াই করছেন, এই পুলিশও তো সেই ডিএ থেকে বঞ্চিত। তাতে কি আছে? এটা তাদের চাকরির একটা শর্ত হিসেবে তাদের ব্যবহার। সেই জন্য তো বললাম যে পুলিশ কর্মীরাও তারা তাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করুন। তারা আইনের কাছে দায়বদ্ধ, মন্ত্রীর কাছে না। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কর্তারা আইন বিরুদ্ধ নির্দেশ দেন, সেটাকে অমান্য করুন, আইন আপনার পক্ষে থাকবে। পুলিশ মন্ত্রী তো এই বিষয়ে চুপ। পুলিশ মন্ত্রী তো বেআইনি কাজ করার জন্যই সামগ্রিক প্রয়াস নিচ্ছেন, তা তিনি কি করে মুখ খুলবেন? তিনি চুপই থাকবেন। প্রেস কনফারেন্স করছেন সে পুলিশের বউরা, তাই তো বললাম যে ওদের পরিবার আজকে অসম্মানিত হচ্ছেন ওদের এই সমস্ত অপকর্মের জন্য। আপনার আইন মেনে কাজ করুন, দেখবেন আপনার পরিবার এমনি সম্মানিত হবে। তাদের দিয়ে প্রেস কনফারেন্স করার দরকার হবে না। আপনারা নিজেদের কর্মক্ষেত্রে অসম্মানিত হয়েছেন এবং প্রেস কনফারেন্স করিয়ে গোটা পরিবারটাকে আর অসম্মানিত করলেন। সম্মান অর্জন করতে হয়, সম্মান ভিক্ষে করতে নেই। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, রাজ্যের কাঠামোটা কোন জায়গায় দাঁড়িয়ে? শিক্ষা কাঠামো একেবারে যে 26,000 চাকরি আমরা ইতিমধ্যেই গেছে দেখলাম, সেখানে একজন মারাও গেলেন, শুধু একজন, এর আগেও বহুজন মারা গেছেন তাদেরই সহকর্মী,
পিছনে একেবারে 32,000ও রয়েছে, সেখানেও সেগ্রিগেশন সম্ভব নয়। দেখুন, একটি সরকার যখন দুর্নীতি করছে, যদি তার মধ্যে ন্যূনতম নৈতিক বোধ সততা থাকতো, তারা বলতেন আচ্ছা দুর্নীতির লক্ষণ দেখছি আমরা, এটা বাতিল করে দেবো, আমরা স্বচ্ছতার সঙ্গে করব। কিন্তু এখানে একটি সরকার দুর্নীতি করেছেন, ধরা পড়ার পরেও সেই দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে সওয়াল করছেন। এই রকম নির্লজ্জ, অসাধু, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আমরা সমাজে ঠাঁই দিই না। কিন্তু নতুন পরীক্ষা হলে যে আবারও দুর্নীতি হবে না, এটা কেউ কোথায় আছে? তাহলে দেখুন, তাহলে এই সরকার এই গ্যারেন্টিও দিতে পারছেন না যে নতুন পরীক্ষা হবে দুর্নীতি মুক্ত। মানুষের মনে প্রশ্ন উঠছে কেন? 34 বছর একটা সরকার ছিল, সেখানে তো এই প্রশ্ন ওঠেনি। তখন তো আদালতে এই সরকারের বিরুদ্ধে বহু মামলা হয়েছে, এই প্রশ্ন তো আসেনি। ডক্টর পবিত্র সরকার নাকি পিএইচডি নিয়ে এই নিয়ে মামলা হয়েছে, বাজার গরম করে। সেই সময় পত্রপত্রিকা খুলবেন, তখন তো বলতে পারবেন না যে না তখন তো আদালত ছিল না, এখন নাকি আদালত হয়েছে তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করছেন। আরে তখনও আদালত ছিল এবং ওদের পক্ষে অনেক নামি দামি উকিল ছিলেন, কেন করেননি? তার কারণ দুর্নীতি খুঁজে পাননি। তারা তো বারংবার বাম আমলের কথা বলে। ওই যে বললাম না, মিথ্যা কথা বলতে বলতে এমন হয়ে যায় মাঝে মাঝে নিজের নামটাও মিথ্যা বলে ফেলে। নিজের অতীত বৃত্তান্ত মিথ্যা বলতে বলতে এমন হয়েছে পরবর্তীকালে দেখবেন নামটাও ঠিক বলতে পারছেন না।